প্রিয় শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্তমানে করোনার সংক্রমণ কিছুটা বেড়ে গিয়েছে। আমি আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং তোমাদের অভিভাবকরা তোমাদেরকে সচেতন করছেন, তোমরা সেটাও মেনে চলছো। শিক্ষার্থীরা, অযথা ঘরের বাইরে যাবে না। আর যদি কোনো প্রয়োজনে তোমরা ঘরের বাইরে যাও, তাহলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে। আর কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধোবে, ঠিক আছে? আর যারা তোমাদের ছোট রয়েছে বা পরিবারে এমন কেউ রয়েছে যারা করোনা সম্পর্কে কম জানেন বা তাদের ভয়াবহতা সম্পর্কে কম জানেন, তাদেরকে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ প্রদান করবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা প্রথম পত্র, যেটির কোড হচ্ছে 121, সেটার কোর্স টিচার হিসেবে তোমাদের সাথে আমি আছি এবং তোমাদেরকে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমাদেরকে এটা আমি পড়াচ্ছি। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ের যে অধ্যায়ের শিরোনামটি, সেটি হচ্ছে যুক্তির উপাদান বা এলিমেন্টস অফ আর্গুমেন্ট। শিক্ষার্থীরা, তোমরা জানো যে যেসব বিষয় নিয়ে একটি যুক্তি গঠিত হয় সেগুলোকে আমরা বলি যুক্তির উপাদান। এবং যুক্তির সত্যাসত্য বা বৈধতা অবৈধতা সবকিছু যে মানে যখন আমরা জানতে চাই, তখন আমাদের কিন্তু অবশ্যই যুক্তির উপাদান সম্পর্কে ধারণা থাকতে হবে। এর ধারাবাহিকতায় আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু পদ, বাক্য এবং শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ পদ ও বাক্য, পদ ও শব্দ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তখন আমরা কি জেনেছিলাম? তখন আমরা জেনেছিলাম যে পদ বলতে আমরা কি বুঝেছিলাম? পদ বলতে বুঝেছিলাম যে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যেসব শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার হতে পারে বা হওয়ার যোগ্যতা রাখে, তাকে আমরা পদ বলেছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয়ই। এবং তোমরা জানো যে পদ যে ইংরেজি যে প্রতিশব্দ, সেটি হচ্ছে টার্ম। টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। তাহলে আমরা জানি যে একটি যুক্তি বাক্যের উভয় প্রান্তে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় তাকে আমরা পদ বলেছিলাম। এবং তোমরা এটাও জেনেছিলে যে বিভিন্ন যুক্তিবিদ দুটি অর্থে পদকে ব্যবহার করে থাকেন। একটি হচ্ছে ব্যাপক অর্থে, একটি হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে যারা পদকে ব্যবহার করেন, পদ শব্দটি, তারা কিন্তু বলেছিলেন যে যেসব শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, তারা সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকেই তারা পদ বলেছিলেন। আর যারা সংকীর্ণ অর্থে পদ বোঝাচ্ছিলেন, তারা বলেছিলেন যে যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে এমন শব্দ বা শব্দ সমষ্টিকে তারা, বা যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে শুধুমাত্র তারা পদ হিসেবে চিহ্নিত করেছিলেন। তাছাড়া আমরা শিক্ষার্থীরা বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। তখন তোমরা জেনেছিলে যে ব্যাকরণগত বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য রয়েছে। যখন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি মিলে একটি অর্থ প্রকাশ করে, তখনই আমরা তাকে বাক্য বলি, তাই না? কিন্তু ব্যাকরণের বাক্যের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বাক্য আমরা দেখতে পাই। তারা প্রশ্নবোধক বাক্য দেখতে পাই, বিবৃতিমূলক বাক্য দেখতে পাই। কিন্তু আমরা যুক্তি বাক্য বলতে শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোকে বুঝেছিলাম। এবং যুক্তি বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয় এবং সংযোজক থাকতে হয়, তাই না? তোমরা সবাই সেটা জানো। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন একটি বাক্যে কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হচ্ছে, তখন কিন্তু ব্যাকরণগত বাক্যে তখন কিন্তু সেটা পদ হিসেবে চিহ্নিত হচ্ছে না, সেই শব্দ সমষ্টি। কিন্তু যখন আমরা কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয়, তখন তাকে আমরা পদ হিসেবে চিহ্নিত করেছিলাম। তাছাড়া শিক্ষার্থীরা, আমরা শব্দ সম্পর্কে জেনেছিলাম। শব্দ বলতে আমরা কি বুঝিয়েছিলাম? যে যখন একটি অক্ষর বা একাধিক অক্ষর মিলে কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা শব্দ বলেছিলাম। তাহলে আমরা দেখেছিলাম কি, যে একটি বা একাধিক অক্ষর মিলে যখন একটি অর্থ প্রকাশ করে, তখন সমষ্টি মিলে যখন একটি অর্থ প্রকাশ করে, তখন আমরা শব্দ বলেছিলাম। তো আমরা তখন পদ এবং শব্দের মধ্যে যে পার্থক্য, সেটি নিয়েও আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, আজকে আমরা
নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে বাক্য, যুক্তিবাক্য ও অবধারণ। অর্থাৎ বাক্য, যুক্তিবাক্য, বাক্য অবধারণ নিয়ে আমরা আলোচনা করব। যাদেরকে আমরা ইংলিশে কি বলছি, সেন্টেন্স, প্রপোজিশন এন্ড হচ্ছে জাজমেন্ট। তবে প্রথমে আমরা বাক্য সম্পর্কে জানি। কয়টি শব্দ একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাদের সামগ্রিক রূপকে বলা হচ্ছে বাক্য। অর্থাৎ কয়টি শব্দ যখন একত্রিত ভাবে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে বাক্য বলছি। যেমন ছেলেটি লেখাপড়ায় খুব ভালো, এখানে কয়েকটি শব্দ একত্র হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করছে, কাজে এটি একটি বাক্য। বাক্য বলতে আমরা সাধারণত ব্যাকরণের বাক্য কি বুঝি। ব্যাকরণের বাক্যের মাধ্যমে মনের বিভিন্ন ভাব আমরা প্রকাশ করতে পারি। যেমন খোদা তোমার মঙ্গল করুন, এখানে মনের একটি ইচ্ছা প্রকাশিত হচ্ছে। এই হিসেবে ব্যাকরণে আমরা বিভিন্ন ধরনের বাক্য দেখতে পাই। যেমন বিবৃতিবাচক বাক্য, এটিতে আমরা একটি উদাহরণ দিই যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে, এখানে একটি বর্ণনা বা বিবৃতি দেওয়া হচ্ছে। 2 নম্বরে দেখি প্রশ্নসূচক বাক্য, তোমার জীবনের লক্ষ্য কি, এখানে জবাব পাওয়ার জন্য কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে, তাই না, উত্তর পাওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে আদেশসূচক বাক্য, আজই অনুশীলনের কাজ শেষ করে ফেলবে, এখানে একটি কাজের জন্য আদেশ দেওয়া হচ্ছে। 4 নম্বর দেখো ইচ্ছাসূচক বাক্য, খোদা তোমায় দীর্ঘজীবী করুন, এখানে একটি ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। 5 নম্বর হচ্ছে বিস্ময়সূচক বাক্য, হায় ঝড়ের কি তাণ্ডব, একই তাণ্ডব, এখানে একটি বিস্ময় প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আমরা বাক্য বলতে আমরা কি বুঝি, তাহলে বোঝাচ্ছি যে কয়েকটি শব্দ একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করছে, তখন আমরা তাকে বাক্য বলছি। এবং আমরা বাক্য বলতে সাধারণত ব্যাকরণের বাক্য বুঝে থাকি, এবং আমরা এই ব্যাকরণের বাক্যে বিভিন্ন ধরনের বাক্যের প্রকার দেখতে পাই। তার মধ্যে আমরা এখানে 5টি বাক্য দেখে নিলাম। কিন্তু যুক্তি বাক্য বলতে আমরা কিন্তু ব্যাকরণের বাক্য থেকে কিন্তু যুক্তি বাক্য আলাদা। সেখানে কিন্তু একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, যেখানে উদ্দেশ্য, বিধায় এবং একটি সংযোজক রয়েছে, তাকে কিন্তু আমরা যুক্তি বাক্য বলি, তাই না? চলো আমরা এখন দেখে নিই যুক্তি বাক্য। যুক্তি বাক্য যাকে আমরা বলছি প্রপোজিশন, দুটি পদের মধ্যে সদর্থক বা নয়োর্থক যে কোনো প্রকার সম্পর্কে প্রকাশকে যুক্তিবাক্য বলে। অর্থাৎ পদের মধ্যে সম্বন্ধের বর্ণনাকে যুক্তিবাক্য বলে, তাই না? তোমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছ যে যেমন আম হয় মিষ্টি, তাহলে আমের সাথে যে মিষ্টটার একটা আমরা হচ্ছে দুটি পদের, এখানে আম হচ্ছে একটি পদ, তাই না? যেহেতু আমরা একটু আগে পড়লাম যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় যে শব্দ বা শব্দ সমষ্টি, তাকে আমরা বলি পদ, তাই না? এখানে কি হচ্ছে, এখানে আম হচ্ছে উদ্দেশ্য, মিষ্টি হচ্ছে এখানে বিধায়, তাহলে দুটি পদের মধ্যে একটি সম্বন্ধ প্রকাশ হয়েছে, তাকে আমরা বলছি যুক্তিবাক্য। যুক্তিবাক্যকে আসলে দুই দিক থেকে আমরা সংজ্ঞা দিতে পারি, একটা হচ্ছে পদের দিক থেকে, আরেকটি হচ্ছে অনুমানের দিক থেকে। তাহলে আমরা পদের দিক থেকে যে সংজ্ঞা দেখলাম সেটা দেখতে পেলাম কি, দুটি পদের মধ্যে সদর্থক বা নয়োর্থক যে কোনো প্রকার সম্পর্কে প্রকাশকে যুক্তিবাক্য বলে। যুক্তিবিদ হোয়েটলি যুক্তিবাক্যকে বিবৃতিমূলক বাক্য বলে বর্ণনা করেছে। তার মতে একটি যুক্তিবাক্য হচ্ছে এমন একটি বাক্য যা কোনো বিবৃতি বা তথ্য প্রদান করে। এই বিবৃতি সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। কাজেই ব্যাকরণের অনেক বাক্য যুক্তিবাক্য বলে আমরা গ্রহণ করতে পারি না। যুক্তিবিদ্যার বিশিষ্ট গ্রন্থাকার ভোলানাথ রায় বলেন, যৌক্তিক বাক্যের সবচেয়ে নিকটবর্তী প্রবেশত আছে বিবৃতিবাচক বাক্যের মধ্যে, এবং অন্যান্য প্রকারের বাক্যসমূহ তখনই যুক্তিবিদ্যায় বিবেচিত হতে পারে যখন তারা বিবৃতিবাচক বাক্যের আকারে রূপান্তরিত হয়। অর্থাৎ তোমরা যে একটু আগে বাক্যের যে আমরা দেখলাম সংজ্ঞা দেখলাম বা বাক্যের বিভিন্ন প্রকার দেখলাম, প্রত্যেকটা প্রকারকে কিন্তু আমরা যুক্তিবাক্য বলতে পারি না, শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোকেই আমরা যুক্তিবাক্যে বলতে পারি। এবং যখন অন্যান্য বাক্যগুলোকে যখন আমরা যুক্তিবাক্যের ফরম্যাটে রূপান্তর করি, তখনই সেগুলো যুক্তিবাক্য হিসেবে চিহ্নিত হয় বা পরিচিত হয়। ঠিক আছে, এ থেকে আমরা বলতে পারি যে সব ব্যাকরণের বাক্যকে যুক্তিবাক্য বলা যায় না, কেননা তাদের গঠন যুক্তিবাক্য থেকে ভিন্নতর। তাদের মধ্য থেকে কেবলমাত্র বিবৃতিবাচক বাক্যকে পুনর্গঠিত করে যুক্তিবাক্যের আকারে প্রকাশ করা হয়। কারণ কারণ কি, কারণ বিবৃতিমূলক বাক্যগুলো কি সত্য বা মিথ্যা হতে পারে। ঠিক আছে, সেজন্য আমরা এই বাক্যগুলোকে যুক্তিবাক্য হিসেবে প্রকাশ করা যায়। তাহলে তোমরা বাক্য দেখতে পেলে, যুক্তিবাক্য কি সেটা দেখতে পেলে। আমরা যুক্তিবাক্য পদের দিক থেকে যুক্তিবাক্য যে সংজ্ঞা সেটা দেখলাম। এখন আমরা দেখি অনুমানের দিক থেকে যদি আমরা যুক্তিবাক্যের সংজ্ঞা দিই। অনুমান দিক থেকে বলতে গেলে অনুমান বা যুক্তিতে ব্যবহৃত একটি বাক্যই যুক্তিবাক্য বলা হয়।
এদিক থেকে যুক্তিবাক্য হচ্ছে অনুমান বা যুক্তির একটি অংশ। ঠিক আছে, শিক্ষার্থীরা তোমরা জানো যে যুক্তিবিদ্যার প্রধান বিষয় হচ্ছে অনুমান, তাই না? এবং অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় সেটাই হচ্ছে যুক্তি, তাই তো? তাহলে অনুমানের দিক থেকে, অনুমান বা যুক্তিতে ব্যবহৃত একটি বাক্যকে আমরা যুক্তিবাক্য বলছি। এখানে উদাহরণ দেখো, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। এই প্রত্যেকটি বাক্য যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি বাক্য একটি একটি যুক্তিবাক্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম কি এই যুক্তিতে ব্যবহৃত তিনটি বাক্যের প্রত্যেকটি এক একটি যুক্তিবাক্য। যুক্তিবাক্যের সংজ্ঞা দিতে গিয়ে যুক্তিবিদ্যার জনক এরিস্টটল বলেন, এরিস্টটল বলেন যে a proposition is a statement in which something is said regarding something else, either affirmatively or negatively। অর্থাৎ একটি যুক্তিবাক্য হলো একটি বিবৃতি যাতে কোনো কিছু সম্বন্ধে বলা হয় হয়তো সদর্থকভাবে নয়তো নয়ার্থক ভাবে। অর্থাৎ আমরা কিন্তু যখন যুক্তিবাক্যের সংজ্ঞা দেখলাম তখন দেখলাম সেটা হলো দুটি পদের মধ্যে একটি স্বীকৃতি বা অস্বীকৃতি, তাই না? একটি স্বীকার করা হচ্ছে। তাহলে আমরা সংজ্ঞায় দেখে মানে উদাহরণ দেখেছিলাম কি যে আম হয় মিষ্টি, কারণ এখানে আমরা মানে একটা সম্বন্ধে কিছু স্বীকার করলাম সদর্থক ভাবে। আবার যদি আমরা বলি যে পারদ নয় কঠিন, তাহলে আমরা কিছু অস্বীকার করছি। তাহলে একটি বিবৃতি যেখানে কোনো কিছু সম্পর্কে বলা হয় হয়তো সদর্থক ভাবে, না হয় নৈতিক ভাবে। ভারতীয় যুক্তিবিদ পি.কে. রায় বলেন, এ প্রপোজিশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ অ্যাসারশন অর এ ডিনায়াল বিটুইন টু টার্মস। অর্থাৎ একটি যুক্তি বাক্যকে সংজ্ঞায়িত করা যায় দুইটি পদের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি হিসেবে। ঠিক আছে, কোন কোন যুক্তিবিদ অবধারণ ও যুক্তিবাক্যকে সমর্থক বলে মনে করেন। আমরা একটু করে অবধারণ পড়বো, কেননা দুটি ধারণার মধ্যে সম্পর্ক প্রকাশের জন্য তাদেরকে মনে মনে যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অবধারণ। তোমরা সবাই এটা জানো, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি যে অবধারণ কি, যখন আমাদের মনের মধ্যে ধারণা থাকে, একটা আমাদের তো অনেক ধারণা থাকে, তখন আমরা যখন এই ধারণাকে একটি সম্পর্ক প্রকাশের চেষ্টা করি তখনই সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবধারণ। আর অবধারণ যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে আমরা বলি যুক্তিবাক্য। কাজে অবধারণ ও যুক্তিবাক্য মূলত একই জিনিস। সেটা অনেক কোন কোন যুক্তিবিদ এটা মনে করে থাকেন, তারা অবধারণ এবং যুক্তিবাক্যকে সমর্থক বলে মনে করেন। এই প্রসঙ্গে যুক্তিবিদ টমাস বলেন, এ প্রপোজিশন ইজ অনলি অ্যান এক্সপ্রেশন ইন ওয়ার্ডস অর ল্যাঙ্গুয়েজ অফ দ্য জাজমেন্ট ইন দ্য মাইন্ড। অর্থাৎ একটি যুক্তিবাক্য হচ্ছে শুধুমাত্র মনের মধ্যস্থিত একটি অবধারণের শব্দগত বা ভাষাগত প্রকাশ, তাই না? যখন অবধারণ আমাদের ধারণাটা মনের মধ্যে হয়, তখন যখন এটাকে হলো ভাষায় প্রকাশ করা হয় তখনই সেটা কিন্তু যুক্তিবাক্য হয়। আসলে অবধারণ হচ্ছে যুক্তিবাক্যের মানসিক অবস্থা এবং যুক্তিবাক্য হচ্ছে অবধারণের প্রকাশিত রূপ। তাই অবধারণের ভিত্তিতে যুক্তিবাক্যের সংজ্ঞা দেওয়া অযথার্থ নয়। তবে যুক্তিবাক্যের সংজ্ঞা দেওয়ার বিভিন্ন উপায়ের মধ্যে থেকে পদের দিক থেকে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটাই আসলে উত্তম হিসেবে অনেকেই মনে করেন। আসলে আমরা বাক্য এবং যুক্তিবাক্য সম্পর্কে জেনে, যেহেতু আমরা একটাকে জানলাম বাক্য যুক্তিবাক্য, এখন দুইটাকে মিলিত ভাবে আমরা জানি। কয়েকটি শব্দ একত্রে মিলিত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে ব্যাকরণে বাক্য বলে। যেমন নাসিমা গান করে। আর দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে, তাই না? যখন আমরা কয়েকটি শব্দ মিলে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছি তখন তাকে আমরা বলছি বাক্য। নাসিমা গান করে, এই এই বাক্য শব্দগুলো মিলে কিন্তু একটি অর্থ প্রকাশ করছে, তাই না? এটা একটি বাক্য। আর যখন হচ্ছে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনা হয় তখন তাকে আমরা বলছি যুক্তিবাক্য। যেমন মতিন হয় শিক্ষিত, এখানে আমরা যুক্তিবাক্যের যে আকার সেটা রয়েছে এবং উদ্দেশ্য বিধেয় এবং সংযোজক সেই আকারের মাধ্যমে আমরা কিন্তু এখানে একটি সম্পর্কের বর্ণনা করছি, এটাকে বলা হচ্ছে যুক্তিবাক্য। তাহলে দেখো এখানে নাসিমা গান করে এবং মতিন হয় শিক্ষিত, এখানে কিন্তু ফরমেটে আছে। আর যখন আমরা সাধারণ বা ব্যাকরণগত বাক্য যখন বলছি তখন কিন্তু সেটাকে কোনো যুক্তিবাক্যের ফরমেটে বা কোনো ফরমেটে উদ্দেশ্য বিধেয়টা কোথায় বসবে সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের যুক্তিবাক্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ফরমেটে ফেলতে হবে। ব্যাকরণের বাক্যের মাধ্যমে আমাদের মনের বিভিন্ন ধরনের ভাব প্রকাশিত হয়। এর দ্বারা আমরা হয়তো কোনো বিবৃতি দান করি অথবা কোনো ইচ্ছা বা বিস্ময় প্রকাশ করি, যেটা আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন ধরনের আমাদের বিবৃতি দান, কোনো ইচ্ছা, বিস্ময়, আদেশ, নিষেধ আমরা কিন্তু প্রকাশ করতে পারি এই ব্যাকরণের যে বাক্য তার মাধ্যমে। কিন্তু যুক্তিবাক্যের মাধ্যমে আমরা সবসময় কোনো কিছু বর্ণনা বা বিবৃতি দান করি, কারণ আমরা
একটু বলেছি যে বিবৃতিমূলক যে বাক্যগুলো রয়েছে তাকে আমরা যুক্তি বাক্য হিসেবে শুধু বলতে পারি। যুক্তি বাক্যকে বলা হয় এক প্রকার ঘোষক বাক্য। এর দ্বারা আমরা দুটি পদের মধ্যে একটি সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি ঘোষণা করি। যুক্তি বাক্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে সত্য বা মিথ্যার গুণ থাকে, কারণ বিবৃতিমূলক বাক্যগুলোর মধ্যে কিন্তু সত্য মিথ্যা হওয়ার গুণ থাকে, এবং সেই বাক্যগুলোই এটা হচ্ছে একটি যুক্তি বাক্যের অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, যুক্তি বাক্যের একটি বিশেষ আকার আছে। যুক্তি বাক্যে সবসময় উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে একটি সংযোজক ব্যবহৃত হয়। একটি বাক্য যখনই ওই বিশেষ আকারে প্রকাশিত হয় তখনই সেটি যুক্তি বাক্য রূপে বিবেচিত হয়। এসব বাক্যের মধ্যে কেবল বিবৃতিমূলক বাক্যই যুক্তি বাক্য হিসেবে ব্যবহৃত হয়, তবে সব বিবৃতিমূলক বাক্যই কিন্তু যুক্তি বাক্যের আকারে থাকে না। সেক্ষেত্রে এরূপ বাক্যকে যুক্তি বাক্যের আকারে রূপান্তরিত করে নিতে হয়, অর্থাৎ উদ্দেশ্য সংযোজক বিধেয় আকারে পুনর্গঠিত করে নিতে হয়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এই বাক্যটি একটি যুক্তি বাক্য নয়, তাই না? কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয় এই বাক্যটি একটি বাক্য, কিন্তু এটা কিন্তু যুক্তি বাক্য নয়, কারণ সেটা কিন্তু উদ্দেশ্য বিধেয় এবং সংযোজক এখানে সেভাবে কিন্তু সাজানো নেই। ঠিক আছে, এই বাক্যটিকে যদি আমরা যুক্তি বাক্য আকারে প্রকাশ করি তাহলে কি হবে? সূর্য হয় একটি নক্ষত্র যা পূর্ব দিকে উদিত হয়। তাহলে আমরা কি করলাম? একটি বাক্যকে যুক্তি বাক্যের আকারে নিয়ে আসলাম, তাহলে সেটাকে আমরা যুক্তি বাক্য হিসেবে চিহ্নিত করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা হয়তো দেখছো আমার টাইপিং একটু রেপ নেই, একটু সমস্যা হচ্ছে টাইপিং এ, হয়তো সেজন্য এই রেপ গুলো আসছে না। ঠিক আছে, তোমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবে। শিক্ষার্থীরা, আসো আমরা এখন বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে সেগুলো দেখিনি। বাক্য ও যুক্তি বাক্য উভয় শব্দ দ্বারা গঠিত। ঠিক আছে, সাধারণ বাক্য হলো অর্থপূর্ণ শব্দ বা শব্দের সমষ্টি, আর যুক্তি বাক্য হচ্ছে কি উদ্দেশ্য সংযোজক এবং বিধায় আকারে গঠিত হলো সেগুলো প্রত্যেকটি এক একটি শব্দ, তাই না? তাহলে আমরা কি দেখছি যে বাক্য এবং যুক্তি বাক্য উভয় হচ্ছে শব্দ দ্বারা গঠিত। সাধারণ বাক্য হলো অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি, আর যুক্তি বাক্য হচ্ছে উদ্দেশ্য সংযোজক বিধায় আকারে গঠিত হয়ে, তারপরে অবশ্যই এগুলো শব্দ, কিন্তু এগুলো আকারে উদ্দেশ্য এবং সংযোজক বিধায় আকারে গঠিত হতে হয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে বাক্য ও যুক্তি বাক্য উভয়ই মনের ভাব প্রকাশ করে। বাক্য বক্তার মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, আর যুক্তি বাক্যে দুটি পদের মধ্যে বিদ্যমান সম্পর্ক প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। 3 নম্বর দেখো, বাক্য ও যুক্তি বাক্য উভয়ই অর্থপূর্ণ। কেবল কতগুলো শব্দ একত্র হলেই বাক্য হয় না, যখন কতগুলো শব্দ মিলে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আর যুক্তির নিয়ম অনুযায়ী অর্থপূর্ণ না হলে কোনো বাক্যই যুক্তি বাক্য হয় না। তাই বাক্য এবং যুক্তি বাক্য উভয়কেই অর্থপূর্ণ হতে হয়। এগুলো আমরা দেখছি কি বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে সাদৃশ্যগুলো দেখছি আমরা। হ্যাঁ, বাক্য ও যুক্তি বাক্য উভয়ই ভাষায় প্রকাশিত হয়। কতগুলো শব্দ যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটি বাক্য হয়। আর যুক্তি বাক্য উদ্দেশ্য সংযোজিত বিধি আকারে ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। তাহলে আমরা কি দেখলাম যে বাক্য এবং যুক্তি বাক্য উভয় শব্দ দ্বারা গঠিত, বাক্য এবং যুক্তি বাক্য উভয়ই মনের ভাব প্রকাশ করে, বাক্য এবং যুক্তি বাক্য উভয়ই অর্থপূর্ণ হতে হয়, বাক্য এবং যুক্তি বাক্য উভয়ই ভাষায় প্রকাশিত হয়। এখন আসলে আমরা বৈসাদৃশ্যগুলো বা পার্থক্যগুলো দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা পার্থক্যগুলো দেখে নিই। 1 নম্বর দেখি যে সকল যুক্তি বাক্যই বাক্য, কিন্তু সকল বাক্য কিন্তু যুক্তি বাক্য নয়, তাই না? তোমরা একটু আগে জেনেছো যে সকল যুক্তি বাক্য কিন্তু যুক্তি বাক্য নয়, যেটাকে আমরা বিবৃতিমূলক বাক্য যেগুলোকে আমরা ফরমেটিভ যুক্তি বাক্যের ফরমেটে আনি সেটাকে আমরা যুক্তি বাক্য বলি। 2 নম্বর দেখো, যুক্তি বাক্যে মোট 3টি অংশ থাকে, উদ্দেশ্য সংযোজক ও বিধেয়, কিন্তু বাক্যে শুধু 2টি অংশ তথা উদ্দেশ্য এবং বিধেয় থাকে। যেটা ব্যাকরণগত বাক্য বলি তাকে সেখানে শুধু উদ্দেশ্য এবং বিধেয় থাকে, কিন্তু যুক্তি বাক্যে হচ্ছে উদ্দেশ্য সংযোজক এবং বিধেয় থাকে। সংযোজক চিহ্নকে ব্যাকরণের বিধেয় অংশ হিসেবে ধরে নেওয়া হয়। যেমন আমরা একটা উদাহরণ দিই যে নীল আকাশ বা সুন্দর আকাশ, তাই না? এভাবে বলে কিন্তু একটা অর্থ প্রকাশ হচ্ছে সুন্দর মতো, এটা একটা বাক্য যেটা আমরা ব্যবহার করতে পারি, তাই না? এখানে হচ্ছে সংযোজক কিন্তু ব্যবহার নেই, বাক্যের ক্ষেত্রে কিন্তু সংযোজকের ব্যবহার হচ্ছে না। কিন্তু আমরা যদি বলি দৃশ্যটি হয় সুন্দর, হ্যাঁ, তাহলে এটা কিন্তু যুক্তি বাক্য হিসেবে চিহ্নিত হচ্ছে, যে দৃশ্যটি হয় সুন্দর। আর যখন আমরা বলছি দৃশ্যটি সুন্দর তখন এটা একটি বাক্য হচ্ছে ব্যাকরণগত বাক্য, কিন্তু আমরা যখন যুক্তি বাক্য হিসেবে বলবো তখন বলবো দৃশ্যটি হয় সুন্দর। 4 নম্বর দেখো,
সরি 3 নম্বর দেখো, যুক্তিবাক্যে প্রথমে উদ্দেশ্য, মাঝখানে সংযোজক এবং শেষে বিধেয় থাকে, কিন্তু বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের অবস্থান সম্পর্কে তেমন ধরা বাঁধা কিন্তু নিয়ম নেই। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে যুক্তিবাক্যের সংযোজক সবসময় বর্তমান কালসূচক হবে, কিন্তু বাক্যের ক্রিয়া যে কোনো কালসূচক হতে পারে। আমরা যদি কোনো একটি ধরো বাক্য রয়েছে হচ্ছে ভবিষ্যৎকাল রয়েছে, যেমন ধরো উদাহরণ দেই যে বাংলাদেশ একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, কিন্তু এইভাবে কিন্তু যুক্তিবাক্যে এই সংযোজকটি ব্যবহার করা, যখন আমরা সংযোজক ব্যবহার করবো তখন সেটি ভবিষ্যৎ কালে এটা ব্যবহার করতে পারবো না, আমাদেরকে এটা বর্তমান কালে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি বলতে পারবো, বা আমরা যখন যুক্তিবাক্যে এটা রূপান্তর করবো তখন বলবো কি, বাংলাদেশ হয় এমন একটি দেশ যেটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। ঠিক আছে, তার মানে কি আমরা একে বর্তমান কালে নিয়ে আসছি। তাহলে আমরা দেখতে পেলাম কি শিক্ষার্থীরা, যুক্তিবাক্যের যে সংযোজক সেটা সবসময় বর্তমান কালসূচক হবে। 5 নম্বর দেখো, যুক্তিবাক্যের মাধ্যমে শুধুমাত্র মনের চিন্তা প্রকাশিত হয়, কিন্তু বাক্যের মাধ্যমে চিন্তা, অনুভূতি, ইচ্ছা, আবেগ, বিস্ময় ইত্যাদি নানা প্রকার মনোভাব প্রকাশিত হয়। 6 নম্বরে দেখো, যুক্তিবাক্যের মধ্যে সত্য মিথ্যার গুণ থাকে, কিন্তু বাক্যের মধ্যে কেবল ঘোষক বাক্য ছাড়া অন্যান্য বাক্যের এই গুণ থাকে না, তাই তাদেরকে সত্য বলা যায় না, মিথ্যাও বলা যায় না। শিক্ষার্থীরা আসো আমরা এখন আরেকটি পার্থক্য আছে দেখে নিই। সকল যুক্তিবাক্যই, যেটা ব্যাকরণ বাক্য বলছি, বাক্য। ঠিক আছে, সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সকল বাক্যই কিন্তু যুক্তিবাক্য নয়। কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যকে যুক্তিবাক্য বলা হয়। আদেশমূলক, উপদেশমূলক, মূলক, প্রশ্নমূলক, ইচ্ছামূলক, বিস্ময় প্রকাশ ইত্যাদি সব ধরনের বাক্যই ব্যাকরণে বাক্য হিসেবে শিখতে, কিন্তু একমাত্র বিবৃতিমূলক বাক্যকেই যুক্তি বাক্য হিসেবে চিহ্নিত করা যায়। অর্থাৎ সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সকল বাক্যই যুক্তিবাক্য নয়। যেমন তুমি সুখে থাকো চিরদিন, বা কি সুন্দর দৃশ্য, যুক্তিবিদ্যা কি কঠিন, আমাকে একটু দেখতে দাও। ঠিক আছে, এই ধরনের বাক্য যুক্তিবাক্য নয়, কেবল বাক্য। কিন্তু ফুল হয় সুন্দর, চাঁদ হয় রূপালী, বিদ্যা হয় অমূল্য রতন ইত্যাদি বাক্যগুলো একাধারে বাক্য এবং যুক্তিবাক্য। ঠিক আছে, আসলে আমরা এখন দেখি অবধারণ বা মানসিক বাক্য কাকে বলে। তাহলে আমরা শিক্ষার্থীরা এতক্ষণ হলো বাক্য, যুক্তিবাক্য নিয়ে আলোচনা করলাম। এখন আমরা অবধারণ বা মানসিক বাক্য নিয়ে আলোচনা করছি। দুটি সার্বিক ধারণার মধ্যে কোনো সম্বন্ধ স্থাপনের মানসিক প্রক্রিয়াকে অবধারণ বা মানসিক বাক্য বলে। অবধারণে কোনো একটি ধারণার সাথে আরেকটি ধারণার সম্পর্ক স্বীকার বা অস্বীকার করা হয়। যখন আমাদের মনে অনেক ধরনের ধারণা থাকে, সেটাকে যখন আমরা সম্পর্ক ধারণার মধ্যে সম্বন্ধ স্থাপন করি, সেটাকে আমরা বলছি অবধারণ। সেই সম্বন্ধ স্থাপনটা কি হতে পারে, হয় কোনো স্বীকার করতে পারি বা কোনো কিছু অস্বীকার করতে পারি। যেমন আমার মনে দুধ ও সাদা এই দুটি ধারণা আছে, এই দুটি ধারণার মধ্যে সম্বন্ধ স্থাপন করে যখন মনে মনে চিন্তা করি যে দুধ হয় সাদা, তখন এই মানসিক প্রক্রিয়াটা হবে অবধারণ বা মানসিক বাক্য। ঠিক আছে, এই সম্পর্কে অবধারণ সম্পর্কে পি.কে. রায় বলেন, এ জাজমেন্ট ইজ দ্য মেন্টাল রিকগনিশন অফ এ সার্টেন রিলেশন বিটুইন টু কনসেপ্টস। তার হচ্ছে এই টেক্সট বুক অফ ডিডাক্টিভ লজিক, পেজ 65, তিনি এই সংজ্ঞাটি প্রদান করেন। অর্থাৎ একটি অবধান হচ্ছে দুটি ধারণার মধ্যে একটি সম্পর্কের মানসিক স্বীকৃতি। যুক্তিবিদ টমাস বলেন, a judgment may therefore be defined as an act of the mind by which it combines two or more ideas or brings them together into same kind of relation. অর্থাৎ একটি অবধারণকে সংজ্ঞায়িত করা যায় মনের একটি ক্রিয়া হিসেবে, যার দ্বারা তা দুই বা ততোধিক ধারণাকে সংযুক্ত করে অথবা তাদেরকে কোনো একটি সম্পর্কের সূত্রে আবদ্ধ করে। অর্থাৎ আমাদের মনে যে যে ধারণাগুলো রয়েছে, যখন আমরা দুই বা ধারণাকে সংযুক্ত করছি বা কোনো সম্পর্কে আবদ্ধ করছি, এটা মনে মনে যে একটা মানসিক প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি অবধারণ। কোন কোন যুক্তিবিদ অবধারণ এবং যুক্তিবাক্যকে সমর্থক বলে মনে করেন। আমরা একটু যখন আমরা বাক্য পড়েছিলাম তখনও দেখেছি, কেননা অবধারণ হচ্ছে মনের গোপন চিন্তা, আর যুক্তিবাক্য হচ্ছে মনের প্রকাশিত চিন্তা। তাহলে যখন অবধারণ করছি কোনো একটা ধারণাকে, আমরা যখন মনে মনে চিন্তা করছি, তখন এটা যখন ভাষায় প্রকাশিত হচ্ছে তখন সেটা কিন্তু যুক্তিবাক্য হচ্ছে। সেজন্য অনেকে কোনো কোনো যুক্তিবিদ অবধারণ এবং যুক্তিবাক্যকে একই মনে করছেন বা সমর্থক হিসেবে মনে করেন। তাই অনেক সময় একটি যুক্তিবাক্যকে অবধারণ এবং একটি অবধারণকে যুক্তিবাক্য বলা হয়। এ প্রসঙ্গে যুক্তিবিদ লেটা ও ম্যাকবেথ বলেন, যেহেতু প্রতিটি যুক্তিবাক্যই কোনো একটি অবধারণের ভাষাগত প্রকাশ,
সেহেতু মাঝে মাঝে একটি যুক্তি বাক্যকে একটি অবধারণ বলা সুবিধাজনক। এটা প্রায় বলা হয় এবং এতে আপত্তি থাকার কথা নয়। ঠিক আছে, তার মানে অনেকেই যুক্তিবিধি হচ্ছে অবধারণ এবং হচ্ছে যুক্তি বাক্যকে সমার্থক হিসেবে চিহ্নিত করেন। শিক্ষার্থীরা, এখন আমরা অবধারণ এবং যুক্তি বাক্যের মধ্যে যে বৈসাদৃশ্য রয়েছে বা পার্থক্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। চলো আমরা দেখে নিই 1 নম্বরে কি বলছে। দুটি ধারণার মধ্যকার কোন সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি অথবা সংযোজকমূলক মানসিক অবস্থা হলো অবধারণ। পক্ষান্তরে দুটো পদের মধ্যে সম্পর্ক ব্যাপক ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তিবাক্য। অর্থাৎ যখন আমাদের দুটি ধারণা থাকছে মনের মধ্যে, এটাকে যখন আমরা কোনো স্বীকৃতি, কোনো সম্পর্ক স্থাপন করে স্বীকৃতি দিচ্ছি বা অস্বীকৃত করছি, সেটাকে বলা হচ্ছে অবধারণ, এবং সেটা যখন ভাষায় প্রকাশ হচ্ছে সেটাকে হচ্ছে বলছি আমরা যুক্তিবাক্য। 2 নম্বর দেখো, অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে। অন্যদিকে যুক্তিবাক্যের মূল উপাদান হলো পদ। দুটি পদের স্বীকৃতি বা অস্বীকৃতি বিবৃতি হচ্ছে যুক্তিবাক্য, তাই না? 3 নম্বর দেখো, অবধারণ যুক্তির অংশ হতে পারে না, কেননা তার অবস্থান মনে, কিন্তু অনুমানের বিষয় হতে পারে। কিন্তু যুক্তিবাক্য যুক্তির অংশ হিসেবে ব্যবহৃত হয়। 4 নম্বর দেখো, প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে অবধারণ থাকে, কিন্তু প্রতিটি অবধারণই যুক্তিবাক্য আকারে প্রকাশিত হবে এমন নয়। কারণ আমাদের মনের মধ্যে অনেক ধারণা আছে, কিন্তু সবগুলো যে ভাষায় প্রকাশিত হয় তা কিন্তু নয়। 5 নম্বর দেখো, যুক্তিবাক্যের সুনির্দিষ্ট আকার আছে, কিন্তু অবধারণে কিন্তু কোনো আকার দেওয়া সম্ভব নয়, তাই না? 6 হচ্ছে, অবধারণ একটি মানসিক বিষয় বলে এর কোনো নির্দিষ্ট অংশ, কোনো অংশকে কিন্তু নির্দিষ্ট করা যায় না। কিন্তু যুক্তিবাক্যের হচ্ছে উদ্দেশ্য, বিধা এবং সংযোজক, এই 3টে ভাগে ভাগ করা যায়। 7 নম্বর হচ্ছে, অবধারণের সত্য মিথ্যা বৈজ্ঞানিকভাবে যাচাই করা সম্ভব নয়, কারণ এর একটি হচ্ছে মানসিক ব্যাপার। কিন্তু যুক্তিবাক্যের সত্যতা যাচাই করা সম্ভব। 8 নম্বর হচ্ছে, অবধারণের পরিসর তুলনামূলকভাবে যুক্তি বাক্যের চেয়ে বেশি, কারণ আমরা অনেক ধারণাই আমাদের মনে করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে ধারণা ভাষায় প্রকাশ হয় না, তাই না? সেজন্য এটা পরিসরটা কিন্তু অনেক বেশি। আর যুক্তিবাক্যের পরিসর অবধারণের তুলনায় কম বা সংকীর্ণ। 9 নম্বর হচ্ছে, অবধারণ হলো চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক। কারণ হচ্ছে এটা আমরা যেহেতু মানসিকভাবে চিন্তা করি, সেজন্য এটা ব্যক্তিগত বিষয় বা আত্মগত দিক। পক্ষান্তরে যুক্তিবাক্য হলো চিন্তার বাস্তব প্রকাশ, তাই এটা হচ্ছে বস্তুগত। এটাকে প্রকাশ করা হচ্ছে যখন ভাষায় প্রকাশ করে, তখন তো সেটা যুক্তিবাক্য হচ্ছে। অবধারণ যে চিন্তাটাকে যখন ভাষায় প্রকাশ হয় তখন তো সেটা যুক্তিবাক্য হচ্ছে, এবং এটা যেহেতু বাস্তবে প্রকাশ পাচ্ছে তাই এটা হচ্ছে বস্তুগত। 10 নম্বর দেখো, অবধারণ কোনো সুশৃঙ্খল বিষয় নাও হতে পারে, কারণ অবধারণের কোনো অপরিহার্য রূপ নেই। কিন্তু যুক্তিবাক্য একটি সুশৃঙ্খল বিষয়, তাই যুক্তিবাক্যের সুনির্দিষ্ট রূপ রয়েছে। আর এই রূপ সবসময় উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আকারে প্রকাশিত হয়। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা আজকের ক্লাসে বাক্য, যুক্তিবাক্য এবং হচ্ছে যুক্তিবাক্য, অবধারণ, এই দুইটার মধ্যে সম্পর্ক, পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা একটু হলে উপকৃত হয়েছো। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস হলো দেওয়া আছে তোমাদের, আমাদের ডিপার্টমেন্টের পেজে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, কলেজের ইউটিউবে চ্যানেল দেওয়া আছে। তোমরা কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে যে ক্লাসটি করবে প্রত্যেকটা সাবজেক্টেরই, সেই সাথে সাথে বইটি দেখে নিবে। বই দেখে নিলে তোমাদের পড়াটা বুঝতে সুবিধা হবে। তোমরা কিন্তু একদিনে ক্লাসের পড়া অন্য দিনের জন্য রেখে দিবে না, তোমরা রুটিন করে পড়বে শিক্ষার্থীরা, তাহলে তোমাদের পড়াশোনাটাও অনেকটা আগায় নিতে সুবিধা হবে। তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে বইয়ের, কারণ তাহলে তোমাদের বহু নির্বাচনে যে প্রশ্নগুলো রয়েছে সেটা তোমাদের সলভ করতে সুবিধা হবে। শিক্ষার্থীরা, আমি পরিশেষে আবার বলতে চাই যে তোমরা অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা হচ্ছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এনকারেজ করবে। তোমরা অবশ্যই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তোমাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যাবে। আশা করছি অতি শীঘ্রই আমরা যদি সবাই মিলে সচেতন হই, অতি শীঘ্রই আমাদের এই যে করোনাকালীন যে একটি পরিস্থিতি রয়েছে সেখান থেকে আমরা মুক্তি পাবো, এবং তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।